বাংলাদেশে সবকিছু কিভাবে সিকিউরিটি ইস্যু হয়? মুক্তিযুদ্ধের নানান বয়ান পেয়ে আসছি না, মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে, কারা কি করেছে। পরবর্তীতে এসে আমরা দেখলাম যে বিএনপি গভর্নমেন্ট এটার যথাযথ ভূমিকা নিয়েছে বলে আমার মত। সমাজে কি কি কাজ করলে খুব ভালো সাজা যায় সেটার একটা তালিকা আমাদের সকলের মাথায় আছে। অনেকদিন ধরে এটা করা তো কঠিন। কেন কঠিন? আপনার তালিকা অনুযায়ী আপনি একটা কাজ দিয়ে কিছুদিন প্রশংসা পাবেন, তারপরে আবার ওই কাজটা শেষ হয়ে গেলে যখন একটু বদনাম শুরু হবে তখন পরের কাজটা ধরবেন, তখন মানুষ আবার একটু বাড়তি প্রশংসা করবে। আপনার কি মনে হয় যে প্রফেসর ইউনূসের এরকম একটি প্রবণতা ছিল? এটা আমি অনেকের মধ্যেই দেখেছি। আমি পলিটিশিয়ান, রাষ্ট্রের কাজ যারা করেন, সাধারণ মানুষ যারা আমলা বিশেষ করে, আমি এটা অনেকের মধ্যেই খেয়াল করি। আমার নিজের মধ্যে যে নাই সেটা আমি বলবো না, আমার নিজের মধ্যেও হয়তো আছে আমার অবচেতনে, কিন্তু এইটা আছে, এটা স্বাভাবিক। এবং আমি যেটা মনে করি যে আমরা যখন ক্রিটিকের দায়িত্বটা নিই, কোনো ক্রিটিক মানে একপাক্ষিক ক্রিটিক কখনো হয় না। বর্তমানের ক্রিটিক, অতীতের ক্রিটিক, ভবিষ্যতে কি হতে পারে সেটা প্রেডিক্ট করে সেটার ক্রিটিকও করা, এটা যে বুঝে, যে সমালোচক, তার দায়িত্বের মধ্যে পড়ে। একপাক্ষিকতা করা এটা দায়িত্বের মধ্যে পড়ে না। এখন যখন ধরেন আমরা এই যে আয়োজনগুলোতে যখন আলাপ আলোচনা করি, টকশো বা এই ধরনের সেটআপে, কোন কোন জায়গাতে আপনার মনে হয় যে তিনি প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেননি? আমি তো এটা বলেছি আগেও, আমার কাছে মনে হচ্ছে বিশেষত ফরেন পলিসির কিছু ইস্যুতে এবং পলিটিক্যাল ডিলিংসের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট আমার কাজ করেন নাই। ফরেন পলিসির জায়গা থেকে যেমন ধরেন এলডিসি গ্র্যাজুয়েশনের কথা চলছিল বাংলাদেশের, যেটা হাসিনা তোড়জোড় করে এটা বাধ্যগত মানে জায়গা থেকে সে করার চেষ্টা করছিল। এটাকে আগে সরকার এক ধরনের কৃতিত্ব হিসেবে দেখার চেষ্টা করছিল যে তারা বাংলাদেশকে দারিদ্র্যের চক্র থেকে মুক্ত করেছে। কিন্তু আসলে বেসিক্যালি আমাদের এলডিসিতে থাকাটা বেশি জরুরি, কিন্তু সেটা আগের গভর্নমেন্টকে বারবার এই বিষয়ে বলা হয়েছে। বেশি দিন থাকতে পারবো না, আমাদের হ্যাঁ, একটা গ্রেস কিন্তু পিরিয়ড আছে, সেটা তো আছে, যেটা আপনার ল অনুযায়ী যা আছে, আমরা চাইলেও 2031 পার হতে পারবো। কিন্তু সেটার তো আসলে কিছু ফর্মাল প্রসেস আছে। কিন্তু জোরপূর্বক তো কোনো কিছু চাপায় দেওয়া বাংলাদেশে আপনি এটা পারবেন না। বাংলাদেশের অর্থনীতি সেটার জন্য অনেক বেশি ক্যাপাবল, এটা আমরা দাবি করতে পারবো না। তো এই জায়গা থেকে ডক্টর ইউনূস প্রত্যাশিত দায়িত্ব পালন করতে পারেন? অবশ্যই করেন নাই। এবং উনি দেখা গেছে যে এটা শুরু থেকে তাকে বলা হচ্ছিল যে তাদের সরকারের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন সকলকে বলা হচ্ছিল যে এটা আসলে পিছানো হোক, কিন্তু এটা পিছানো হয় নাই, আপিল করা হয় নাই। কিন্তু পরবর্তীতে এসে আমরা দেখলাম যে বিএনপি গভর্নমেন্ট এটার যথাযথ ভূমিকা নিয়েছে বলে আমার মত একটা জায়গায়। আর বিএনপি তো ধরেন ব্যবসায়ীরা এটা চাইছিল যে আরো কিছুদিন সক্ষমতা বৃদ্ধি করে তারপরে ফার্মাসিউটিক্যাল যারা ফার্মাসিউটিক্যাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা খুবই এটা ভোকাল ছিল। সো এবং ট্যারিফ, যেটা রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এটা তো আমরা একরকমের বেঁচে গেলাম যে মার্কিন সুপ্রিম কোর্ট নিজে থেকে এটাকে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারপর আমরা এখনো বাঁচি নেই। আমি এই প্রসঙ্গে আসছিলাম যে আমরা পুরোপুরি বাঁচি নেই এখনো। আমাদের সিরিয়াসলি দোয়া করা উচিত যে আমরা যেন এই বিষয়টা আপোষে, এবং এইটা কিন্তু আমি কোট করে বলছি, বিকেএমএ সভাপতিও বলেছেন যে এটা যদি আপোষে চলে যায়, এই চুক্তিটা যদি আপোষে নিষ্ক্রিয় হয়ে যায়, সেটা আমাদের জন্য ভালো। কারণ আপনি আমেরিকার মতো শক্তির সাথে চুক্তি করে ফেরত আসবেন, এরকম কোনো অপশন থাকে না। এটা এলডিসি গ্র্যাজুয়েশনের মতোও না বিষয়টা, একবার করলে এটা ফলো আপ করতে হয়। সো আমি বেসিক্যালি ফরেন পলিসিগত জায়গায় আমার অনেক কিছু, ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করার কথা ছিল, এই বিষয়গুলো আসলে খুবই ধোঁয়াশাপূর্ণ। এবং আমি একটা জিনিস বলি আপনাকে, কিন্তু এটা রিট হওয়াতে আটকে আছে এবং বারবার এটা শেষ পর্যন্ত আশিক চৌধুরী এই কিছুদিন আগেও উনি বারবার বলেছেন যে এটা তো নির্বাচিত সরকারের কাজ, কিন্তু মানে এই বিষয়গুলো খুবই ধোঁয়াশাপূর্ণ ছিল। আরেকটা জিনিস আমি বলি, আমাদের দেশে এনডিএ যেভাবে ওয়ার্ক করে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, আপনি যখন কোনো এগ্রিমেন্ট যখন নন ডিসক্লোজার হয়, কিছু আপনার থাকবেই সিকিউরিটি ইস্যু, কিন্তু বাংলাদেশে সবকিছু কিভাবে সিকিউরিটি ইস্যু হয়, প্রত্যেকটা চুক্তি কিভাবে সিকিউরিটি ইস্যু হয়, সকল ধারা, সকল চুক্তি, সকল দেশের সাথে আপনার সারাক্ষণই এটা এনডিএ অবস্থায় থাকে। আপনার যখন এনডিএ থাকে, প্র্যাকটিক্যাল প্রবলেম কি হয়, আপনি বিরোধিতা করবেন কি করবেন না সেটা অন্য বিষয়, কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে আপনি চাইলেও এই চুক্তিকে সাহায্য করার মতো কোনো অপশন আপনার কাছে থাকে না। আপনি বিরোধী পক্ষ হিসেবে, আপনি একটা বিরোধী দল, একজন মানে একটা রেসপন্সিবল বিরোধী দলের দায়িত্ব জানতেই পারেন না কি আছে, বলবেন কি, এবং তখন বিরোধিতাটা হয় কি,
একটা মন গড়া একটা রেটরিক্যাল জায়গা থেকে বিরোধিতাগুলো করা ছিল স্যার তাড়াহুড়া করে এটা করলেন কেন, বা স্যারের সরকার এটা করলো কেন? মানে এইটা ধরেন, এটা কি ধরেন আমি যদি বলতে চাই, ধরুন কথা বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু আপনাদের কি এগুলো মনে হয়? এটা আমি মনে করি যে ইতিহাসের দায়িত্ব এগুলো বিচার করা। বাংলাদেশে ধরেন এখন পর্যন্ত তো আমরা মুক্তিযুদ্ধের নানান বয়ান পেয়ে আসছি না, মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে, কারা কি করেছে, এইটা একসময় ইতিহাস বিচার করবে, ইতিহাসে সবকিছুই চলে আসবে। কেউ বিচার তো করতে করতে তো এমন হতে পারে যে আমরা হ্যাঁ, এটা হবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব, কিন্তু এই জন্য অথবা আমাদের আমরা বিপদেও পড়তে পারি। এই কারণে আমি যেটা মনে করি আমাদের দেশের মানুষের, আমরা তো আসলে পপুলিস্ট অ্যাকশন নিয়ে বেশি কথা বলি, এবং টকশোতেও ধরেন চিৎকার চেঁচামেচি আওয়াজ এগুলোকে বেশি পছন্দ করে মানুষ, কিন্তু আমরা আসলে ওই যে ক্রিটিক্যাল থিওরি এবং পলিটিক্স আসলে যেগুলো দিয়ে আসলে নির্ধারিত হয়, এগুলো নিয়ে তো আমাদের দেশের মানুষ যদি ভাবনা চিন্তা করেন, সেটা আমাদেরকে লং টার্মে অনেক বেশি সুবিধা দেবে। এবং আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের যারা সাংবাদিকরা আছেন, তারা যদি দায়িত্বশীল মন্তব্য এবং মানুষকে বোঝানোর জন্য দায়িত্বশীল মন্তব্য করার দায়িত্বটা নেন, এটা পলিটিশিয়ানরা ওই অর্থে নেবে না, এটা কিন্তু নেওয়া উচিত সিভিল সোসাইটি যারা সাংবাদিকরা তাদের নেওয়া উচিত। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে একটা গড়পড়তা পপুলিস্ট মন্তব্যের মধ্যেই থাকতে পছন্দ করি, এইটা থেকে উত্তরণ আমাদের প্রয়োজন। এবং তখন গিয়ে আপনি ইতিহাসের যে নতুন ব্যাখ্যা পাবেন বা ইতিহাসের যে রিডিং সময়টা পাবেন, তখন গিয়ে ওটা কাজে লাগবে। সো এটা আমার কাছে মনে হয় যে এটা পলিটিশিয়ানদের চেয়ে বেশি হচ্ছে সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষের খাতে এটা যায়।